আহ, আবার আমি এসেছি লাইভে। একটু যদি আমাকে কনফার্ম করা হয় যে আওয়াজ ঠিকঠাক যাচ্ছে কিনা, তাহলে, কারণ অনেকখানি দেরি হয়ে গেছে, দেরি করে ফেলেছি, আমি তাহলে শুরু করব আমার মতন করে। একটু যদি আমাকে কনফার্ম করেন কেউ যে আওয়াজটা ঠিকঠাক যাচ্ছে কিনা। হ্যাঁ রাজাদা, থ্যাংক ইউ রাজাদা, আপনাদের আমন্ত্রণে আজ এখানে আমি এসেছি, এবং কিছু আড্ডা, গল্প, কবিতা থাকবেই। পারফেক্ট, ওকে, থ্যাংক ইউ সাথী। আওয়াজ আসছে রুচিরা, থ্যাংক ইউ। আমি এখনকার একটি মানে একটি আধুনিক কবিতা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আসলে আমরা সবাই আমাদের ভেতরটা আসলে খুব সিম্পল। আমরা সবাই খুব সাধারণ আর সহজ সরল হয়েই থাকতে বেশি ভালোবাসি। তো সেই নিয়ে জগন্নাথ চক্রবর্তী, কবি জগন্নাথ চক্রবর্তীর একটি কবিতা প্রথমেই এই কবিতাটি দিয়ে শুরু করতে চাইছি, এই জন্যই যে আমরা আমাদের মনের মধ্যে আমরা যতই খারাপ হই না কেন, আহ, খুব খারাপ মানুষের মনের মধ্যেও একটা ভালো মানুষ বাস করে, এবং সেই ভালো মানুষটি কিন্তু খুব সিম্পল মাইন্ডেড হয়। তার মনের মধ্যেও সমস্ত সরল রেখার মতনই সে চলতে চায়, কিন্তু পরিস্থিতি বলুন কিংবা পারিপার্শ্বিক অবস্থা বলুন, এই সমস্ত কারণে সেই মানুষটা সরল থাকতে পারে না। কোথাও না কোথাও গিয়ে তার জীবনটা অন্য বাঁকে মোড় নেয়। তো এই নিয়েই একটি কবিতা, সরল রেখার জন্য, কবি জগন্নাথ চক্রবর্তী। আমি আমার অনুষ্ঠানটা শুরু করছি এই কবিতাটি দিয়েই। সামান্য একটা সরল রেখার জন্য মাথা খুঁড়ছি, পাচ্ছি না। পৃথিবীতে কোথাও একটা সরল রেখা নেই। আকাশ অপরাজিতা নীল, কিন্তু গোলাকার। দিগন্ত চক্রনে বিক্রম, নদী আঁকামাকা, পাহাড় এবড়ো খেবড়ো, হ্রদ চ্যাপ্টা, উপকূল বুকে হাঁটা সরীসৃপের মতন খাঁজ কাটা। কুকুরের লেজ কুণ্ডলি, হরিণের শিং ঝাঁকড়া, গরুর খুর দ্বিধা, আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড উধাও কিন্তু এলোমেলো। সৃষ্টিতে সরল রেখা বোধ হয় এখনো জন্মায়নি। যত দাগ সব হয় ডিম, নয় নারকেল, নয় কলার মোচা, নয় বৃত্ত উপবৃত্ত ইত্যাদি। একটাও সোজা নয়, কোনো মানুষই সোজা নয়, তাই বোঝা শক্ত। মাথার উপর সূর্য, জবা কুসুম, তিনিও সোজা চলেন না। উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন মাতালের মতো টলছে, সোজা কিছুই চোখে পড়ছে না। তোমার চোখের ঈষৎ ভাষাও আমার বুকের মধ্যে এসে কেমন যেন বেঁকে যাচ্ছে, আর আমার সোজা ইচ্ছেটাও তোমার দ্বিধার মধ্যে কেবলই কৌণিক। সামান্য একটা সরল রেখার জন্য আমরা বসে আছি, সামান্য একটা সরল রেখার জন্য মাথা খুঁড়ছি, পাচ্ছি না। পৃথিবীতে কোথাও একটা সরল রেখা নেই। এই সরল রেখার জন্যই সত্যি সত্যি আমরা মাথা খুঁড়ছি, কিন্তু পাচ্ছি না। প্রত্যেকদিন খবরের কাগজ খুললেই দেখতে পাই যে আজ এখানে চিকিৎসার অভাবে কোনো একটি ছেলে পড়ে গেছে, কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি, চিকিৎসার অভাবে সেই ছেলেটি রাস্তায় পড়ে পড়ে মরে গেছে। মেদিনীপুর থেকে একজন ভদ্রলোক এসেছিলেন ধর্মতলায়, বাস স্ট্যান্ড, দুপুরবেলা, এত লোক। ভদ্রলোক জ্ঞান হারালেন প্রচন্ড রৌদ্রের তাপে, কেউ তাকে এতটুকু জল দিল না। সেজন্য আমার মনে হয় আমরা সবাই এই সরল রেখার জন্যই মাথা খুঁড়ছি। বন্ধুরা প্লিজ জানাও যে কেমন লাগছে। আসলে আমার নিজেরই খুব
এটা একটু অন্যরকম লাগছে, কারণ লাইভের এই ইয়েটা একদম অন্যরকম আসছে আর কি। আমি নিজেকে নিজে দেখতেও পাচ্ছি না, খুব ছোট্ট করে দেখতে পাচ্ছি নিজেকে। যাই হোক, আমি আমার নেক্সট কবিতাতে চলে যাচ্ছি। এই কবিতাটিও আচ্ছা, গোপা দিয়ে এসেছে। গোপাদি, থ্যাংক ইউ। হ্যাঁ রুচির, আর সামান্য একটি সরলরেখার জন্য আমরা মাথা খুঁড়ছি। এই কবিতাটি আসলে আমার ভীষণ প্রিয়, খুব খুব প্রিয় কবিতা। এবারে আমি গোপাদি, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমি একদমই অন্য ধরনের একটি কবিতায় চলে যাব। কবি শামসুর রহমানের কবিতা দুঃস্বপ্নে একদিন। এই কবিতাটি আমি একটু বলিনি। মধ্যেখানে থাকলে শব্দ পরিষ্কার আসছে। আমি কি মধ্যেখানে নেই সেটাও বুঝতে পারছি না, যে আমি মধ্যেখানে আছি নাকি সাইডে আছি, বোঝা যাচ্ছে না। এনিওয়ে, হ্যাঁ, শামসুর রহমানের এই কবিতাটি দুঃস্বপ্নে একদিন কোন এক মধ্যবিত্তের কথা বলছে। আমরা মধ্যবিত্তেরা তো খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি, এইভাবেই আমাদের দিন কেটে যায়। যেভাবে আমাদের সরকার চালায়, যেভাবে আমাদের নেতারা আমাদেরকে চালান, আমরা সেভাবেই চলি। কিন্তু মাঝে মাঝেও তো আমাদের মন, আমাদের মাথা প্রতিবাদ করে ওঠে। তার গল্প শুনবো দুঃস্বপ্নে একদিন কবিতাতে। চাল পাচ্ছি, ডাল পাচ্ছি, তেল নুন লাকড়ি পাচ্ছি, ভাগ করা পিঠে পাচ্ছি, মোদির রাত্রিরে কাউকে নিয়ে শোবার ঘর পাচ্ছি, মুখ দেখার ঝকঝকে আয়না পাচ্ছি, হেঁটে বেড়ানোর তকতকে হাসপাতালে করিডোর পাচ্ছি, কিউতে দাঁড়িয়ে খাদ্য কিনছি, বাদ্য শুনছি, সরকারি বাসে চড়ছি, দরকারি কাগজ পড়ছি, কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, দুবেলা পার্কে যাচ্ছি, মাইক্রোফোনে কথা শুনছি, ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি। আপনারা আপনারা নতুন প্রণালী পরিকল্পনা নিয়ে জল্পনা কল্পনা করছেন, কারাগার পরিচালনার পদ্ধতি শোধরাবার কথা ভাবছেন। তখনও থাকবে তো কারাগার। নানা পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, মাটি কাটছে ট্রাক্টর, ফ্যাক্টরি ছড়াচ্ছে ধোঁয়া, কাজ হচ্ছে, কাজ কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, মধ্যে মধ্যে আমার মগজের বাগানের সেই পাখি গান গেয়ে ওঠে। আমার চোখের সামনে হঠাৎ কোনো রূপলী শহরের উদ্ভাসন। দোহাই আপনাদের, সেই পাখির টুঁটি চেপে ধরবেন না, হত্যা করবেন না তাকে। কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, দুবেলা পার্কে যাচ্ছি, মাইক্রোফোনে কথা শুনছি, ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি। তবে বলছিলাম কি, এয়ারপোর্টে, বাসে, হোটেলে, রাস্তার মোড়ে মোড়ে, অ্যাভিনিউ, মার্কেটে, দেওয়ালে দেওয়ালে, আমার ঘরের মধ্যে কারোর গলায় দুর্দান্ত মহাজনিক ফটো ঝুলিয়ে বলবেন না তাকাও। ঠিক উনি যেভাবে তাকিয়ে আছেন, হাসি ছড়াও অবিকল ওর হাসির মতো। দয়া করে দয়া করে আমাকে ঠিক নিজের মতো থাকতে দিন। আর আমি যদি লেখক হই, সর্বক্ষণ অনর্গল প্রম্পটারের মতন বিড়বিড় করে বলে দেবেন না কি আমাকে ভাবতে হবে, কি আমাকে লিখতে হবে। কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি। এই কবিতাটা
আহ, যখনই বলি তখনই ভেতরটা ভীষণ রকম ভাবে উম, আহ, সাড়া দিতে থাকে, মানে মনে হয় যে আমি যেন ওই চরিত্রটা, ওই মধ্যবিত্ত লোকটা আমি, এবং সারাক্ষণ আহ, যেভাবে আমাকে চালানো হচ্ছে বা আমাদেরকে চালানো হচ্ছে আমরা সেভাবেই চলছি। আচ্ছা, আমি আমার নেক্সট কবিতাতে চলে যাই। নিচু গলার গুলো আর একটু জোরে বল, শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তার মানে আজকে সাউন্ডটা সত্যি মানে যখন কোনো কিছু করছি আমরা, মানে ধরুন যদি গান গাই কিংবা যখন আবৃত্তি করি তখন এত ভেতরে ঢুকে যাই তো আহ, তখন আর খেয়াল থাকছে না। হ্যাঁ, আমি চেষ্টা করছি গোপাদি। রুচিরা নাড়া দিল খুব, থ্যাংক ইউ রুচিরা। হ্যাঁ, এই কবিতাটা আমাকেও ভীষণ নাড়া দেয়, মানে নাড়িয়ে দেয় আর কি। এই কবিতাটা আবৃত্তি করার পরে এই কবিতাটা থেকে বেরিয়ে আসাটাও খুব মুশকিল আর কি, বেরোনো যায় না সহজে। একটা এবার একটু প্রেমের কবিতা হোক, দেখি সবাই কি বলে। আসলে এইভাবে যখন একা একা লাইভ করি না তখন ভারী অদ্ভুত লাগে আর কি। বন্ধুরা একটু রেসপন্স, মানে ওদের কাছ থেকে রেসপন্স না পেলে তখন মনে হয় যে শুনতে পাচ্ছি কি, ভালো লাগছে কি, নাকি বোর করছি, এরকম নানা প্রশ্ন মাথার মধ্যে কিলবিল করতে থাকে। সেই জন্য বারবার করে জিজ্ঞেস করছি। হ্যাঁ, একদমই ঠিক, স্ট্রিমিয়ারে এই সমস্ত অসুবিধাগুলো হয় না। উম, আচ্ছা, আম, প্রেমের কবিতায় ঢুকে পড়বো যখন, তখন একেবারেই ঢুকে পড়বো ভাবলাম। তার আগে তার আগে আমি কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তর একটি কবিতা ব্যথা সারে, এই কবিতাটি আবৃত্তি করছি। ব্যথা সারে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত সম্পর্কে যদি বলি যে একটা সময় কিন্তু কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত একেবারেই মানে একদমই ভিন্ন জীবনযাত্রায় বিশ্বাসী ছিলেন, কিন্তু পরের দিকে জীবনের একটা সময় পরে উনি প্রচন্ড আধ্যাত্মিক মানসিকতার আহ মানে মানুষ হয়ে ওঠেন আর কি। তো সেই সময় এই কবিতাটি লিখেছিলেন ব্যথা সারে। আমি একটু পড়ে নিই। আমার একটা তুই চাই। আচ্ছা, আমি চেষ্টা করছি, আমার একটা তুই চাই। রুচিরা লিখেছে প্রেম হোক, প্রেম হোক। হবে। আর একদম মানে প্রেমে যখন ঢুকে পড়বো তখন ঢুকেই পড়বো। রুচিরা, ওকে। আচ্ছা, এখন একটু অন্য ধরনের একটা কবিতা বলে তারপরে আমি আহ আহ তারপর আমি প্রেমের কবিতাতে ঢুকবো। কবিতার নাম ব্যথা সারে, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত। কবে সে কৈশোর কাল, একদিন পড়ন্ত বেলায় মত্ত হয়েছিলাম খেলায় বাড়ির উঠোনে, অকস্মাৎ ভেসে এলো কানে গ্রাম্য পথে কে বিচিত্র ফেরিওয়ালা দীর্ঘ হাঁক পাড়ে, ব্যথা সারে, ব্যথা সারে, ব্যথা সারে। কে লোক হেন কথা বলে কি সাহসে এই পাড়া গায়ে? কৌতূহল বসে ছুটে গিয়ে দেখি এক জীর্ণ বৃদ্ধ চলেছে মন্থর ধুলা পায়ে, কাঁধে লাঠি, প্রান্তে বাঁধা কাপড়ের সামান্য পুঁটুলি, মুখে সেই অসম্ভব বুলি, মাঠে ঘাটে দ্বার হতে দ্বারে ব্যথা সারে, ব্যথা সারে। কাছে যেতে ফেরিওয়ালা উৎসুক উন্মুখ, শুধালো মধুর স্বরে, বাড়িতে আছে কি কোনো অসুখ বিসুখ, জ্বর জ্বালা ব্যথা কষ্ট
সরবে নিয়ে চলো তবে, অল্প স্বল্প পেলে কিছু দাম, দিয়ে দেব আরোগ্য আরাম। বলিলাম, না তো, নেই কারো কোনো অসুখ বিসুখ, নেই। ফিরে গেল ফেরিওয়ালা, বিমর্ষ বিমুখ। কোথা গেল, কে সে লোক, ভালো করে দেখিনি তো মুখ। তারপর অর্ধ শতাব্দীরও বেশি কেটে গেছে নিষ্ফল বছর, ব্যথার সমুদ্র দিয়ে বয়ে গেছে কত শত প্রহর লহর তপ্ত অশ্রুধারে। সহসা সেদিন শুনে মধ্যরাতে শহরের তপ্ত অন্ধকারে সেই সে পুরনো সুরে ফেরিওয়ালা দীর্ঘ হাঁক পাড়ে, ব্যথা সারে, ব্যথা সারে। উন্মাদের মতো ছুটে বাইরে এলাম আত্মফোলা, খুঁজে তারে হেথা হোথা, কোথা ফেরিওয়ালা। কাঁধে লাঠি, ডগায় বোঁচকা বাঁধা, চলন মন্থর ডাকি তারে, কোথা তুমি সাধু জাদুকর। কোথা নাই, কেহ নাই, শুধু সেই অনিরুদ্ধ স্বরে ধ্বনিছে আকাশে। সর্প বিশ্ব ভরে আছে শান্ত উপশমের আশ্বাসে, স্তব্ধ স্পন্দহারা। মনে হলো সব ব্যথা সারে বুঝি এক ব্যথা ছাড়া। রাত্রে দিনে উদয়ে বিদয়ে সামান্য দামের বিনিময়ে দাঁড়ে দাঁড়ে কি ওষুধ করো তুমি ফেরি, জানো নাকি সেই ব্যথা সারে না কো, তুমি যদি না হও শরীরে। অমৃতের মৃত আয়তনে যদি নাহি ধরা দাও উদ্বেলিত বাহুর বন্ধনে অকারণে, সে ব্যথা সারার নয়, দুঃসহর চেয়েও দুঃসহ। সে ব্যথার নাম জানো, নাম তার ঈশ্বর বিরহ। একেবারে অন্য ধারার এই কবিতাটা ছিল। আমি জানি না কেমন লাগছে বন্ধুদের। এইবারে আমি অনেক হলো, এইবারে আমি একটু প্রেমের কবিতাই বলবো। কদিন আগেই 2রা সেপ্টেম্বর কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন গেল। আমি প্রেমেরই কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রেমের কবিতা, শিউলি ঝরা মাসে। এসে যাচ্ছে শিউলির সময়, কয়েকদিন পরের দেখতে পাবো যে আশেপাশে শিউলির গন্ধ ম ম করছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাবো বাড়ির আশেপাশে শিউলি ফুল ভরে গেছে, উঠোনে, চাতালে, ব্যালকনিতে। তো সেই শিউলি ঝরা মাসের কবিতাটির নাম, সেটি আমি শোনাচ্ছি। এক জোনাকি, দুই জোনাকি, তিন জোনাকি জলে, তোমার লাগে বন্ধু আমার মন যে কেমন করে। এক প্রহর, দুই প্রহর, তিন প্রহর রাতে, তোমার লাগে বন্ধু আমার ঘরে জ্বলছে বাতি। এক পশলা, দুই পশলা, তিন পশলা ঝরে, তোমার লাগে বন্ধু আমার পরাণ কাঁপে ডরে। এক আশ্বিন, দুই আশ্বিন, তিন আশ্বিন এলো, তোমার লাগে বন্ধু আমার বসন এলোমেলো। এক পথিক, দুই পথিক, তিন পথিক আসে, তোমার লাগে মন ফেরায় শিউলি ঝরা মাসে। এক জৈবন, দুই জৈবন, তিন জৈবন যায়, তুমি যদি ভুললা বন্ধু আমার কি উপায়। অনেকক্ষণ ধরে সারি কবিতাটা শুনবো, সারি চেষ্টা করছি আমি। নিশ্চয়ই
রুচিরা লিখেছে কোভিড এর ব্যথার থেকে মুক্তি পেতে চাই। কোভিড এর ব্যথার থেকে আমরা এমন করেই মুক্তি পেতে পারি আমরা যদি ভাবি হ্যাঁ ঠিক আছে সামান্য জ্বর, ইনফ্লুয়েঞ্জা টাইপস তো ঠিক হয়ে যাবে। একটু বেশি করে লেবু-টেবু খাই, ডিম-টিম খাই, প্রোটিন খাই। তাহলেই মুক্তি। মুক্তিই মুক্তি। সর্বাণী ব্যানার্জি, সর্বাণীদি লিখেছেন মুগ্ধ হয়ে শুনছি। থ্যাংক ইউ। সৃজিতা লিখেছে খুব সুন্দর। থ্যাংক ইউ। বাড়ি কবিতাটা অসাধারণ। বাড়ি কোনটা? বাড়ি বদল যেটা গোপাদি? আমি তো ঠিক বুঝতে পারছি না কোন কবিতাটা বলছো বাড়ি, আমাকে একটু যদি বলো তুমি। জগন্নাথ চক্রবর্তীর আরেকটা প্রেমের কবিতা শোনাই, ছোট্ট কবিতা। তোমার জন্য আমি দায়ী, আমার জন্য তুমি। এই যে তুমি প্রেমের খেলায় হার মানো, হার মানি। এই যে আমি তোমার ছলা, সব জানি, সব জানি। এই যে তুমি আমায় ঠকাও, তোমায় ঠকাই আমি, সবের জন্য আমি দায়ী, আমার জন্য তুমি। এইভাবে যদি কেউ প্রেমে সমস্ত ইগোকে ঝেড়ে ফেলে সমর্পণ করতে পারে তাহলে সেই প্রেম জিন্দাবাদ, যুগ যুগ ধরে টিকে যাবে। এক বিকেলের কথা, এক বিকেলের কথা শ্রীজাতর। আচ্ছা, এক বিকেলের কথাটা আমি শোনাচ্ছি। আমার একটা তুই চাই, ওটাও আমি চেষ্টা করছি শোনানোর। আর একটা যেন শাড়ি, শাড়িটাও শোনানোর চেষ্টা করছি। কবি শ্রীজাতর, এক বিকেলের কথা। আজ অন্তত ঘড়ির দিকে তাকাস না, টুকরো করে উড়িয়ে দে সব সমস্যা। চিন্তা তোকে মানায় না, দেখ আকাশ লাল। আজ অন্তত ফিরিস না ভিড় মেট্রোতে, ট্রাম চড়বো, ঘুরবে চাকা ঝমর ঝম, দুজনে খুব গন্ধ নেব রেড রোডের। আজ অন্তত চুল খুলে দে দেখবি দিক, ডাইনে বাঁয়ে লোকগুলো সব মুচ্ছা যাক। ইচ্ছে করে মিথ্যে কথার দিব্যি দিক। আজ অন্তত রাস্তা পেরোই হাত ধরে, তুই একবার সাথলেই জোর ফুচকা খাই। কান টেনে বল, ইস কি আমার বাধ্য রে। আজ অন্তত বলিস না সব গল্প শেষ, হয়তো শুরুই হয়নি কোনো রূপকথা। ওই তো একটা একলা চেয়ার, চল বসে আমার নতুন লেখা শোনাই খান তিনেক। বাকি জীবন অশান্তিতে ভুগবো, তাও আজ অন্তত, আজ অন্তত, আজ অন্তত আমার কাছে শান্তি নেই। শ্রীজাতর, এক বিকেলের কথা। অনেক কমেন্টস এসছে। মৌটুসি আছে, থ্যাংক ইউ। ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ? শ্রীজাতর শোনালাম। না পাঠানো চিঠি, না পাঠানো চিঠি। আমি বরং রাজাদার অচিন্ত কুমার সেনগুপ্ত। আচ্ছা, আমি বরং কি শোনাই, আগে একটু জয় গোস্বাই শোনাই। জয় গোস্বামী প্রেমের কবিতা শোনাই। আচ্ছা, জয় গোস্বামী পরে শোনাচ্ছি, যেটা আমি আমার একটা ভীষণ প্রিয় কবিতা আছে শক্তি চট্টোপাধ্যায়,
আমি বরং সেই কবিতাটা আগে একটু শোনাই। ভারী অপূর্ব কবিতা, খুব কম শোনা গেছে, মানে এই কবিতাটা আমি একটু শোনাচ্ছি। কবিতার নাম ফুলছুরি তোমার নাম। রুচিরা, থ্যাংক ইউ রুচিরা। ছেলেবেলার ফুলছুরি, তোমার নাম আমার এখনো মনে আছে। বলো তো আমার মন ভালো কিনা। মোরগ ঝুটি ডাক বাক্সে সাদা পাতা ফেলবা মাত্র কি তুখোড় সব চিঠি, নিচে লেখা প্রণাম জানবেন, ভালোবাসা নেবেন। আরে বাপু, আমি তো ওইটুকুর জন্যই ব্যাকুল। সে যবে থেকে চটা ওঠা মার্বেল গুলি জমাই, যবে থেকে চুরি লম্পর যোগাযোগে বানাই শিখলি, অষ্টপ্রহর বুকে ছিপি এঁটে গুমুরে মাটিতে পা পড়ে না, তবে থেকেই তবে থেকেই ভালোবাসা তোমার জন্য ওঁত পেতে আছি। জন্মভূমি, জন্মভূমি কথাটার মধ্যে এক আশ্চর্য মাদুর বিছানো আছে, তাতেও শুয়ে দেখতে পারো। জ্বালা যন্ত্রণার কথা মুখ ফুটে না বললেও তো টের পাই। মানুষ যেমন ফুল, মানুষ তেমনি কাঁটা। ঘরের ভেতরকার আসবাবে হুঁচট খেলেও তো তাকে রাখো। সুতরাং ভালো মনকে বুঝ দিতে সময় লাগার কথা নয়। ফুলছুরি, তোমার নাম আমার এখনো মনে আছে। তোমার নাম আমার এখনো মনে আছে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়লাম, ফুলছুরি তোমাকে। একটা সময় আমরা যখন কলেজে পড়ছি, সেই সময়টাতে পূর্ণেন্দু পত্রীর কথোপকথন ছেলেবেলায় জানি না কেন বাবা, মানে জানি, যাই হোক, বাবা মায়েরা পড়তে দিতেন না। তো যখন কলেজে উঠলাম সেই সময় প্রথম কথোপকথন পড়ার সুযোগ পেলাম। তো প্রেম মানেই কথোপকথন, প্রেম মানেই শুভঙ্কর নন্দিনী, প্রেম মানেই পূর্ণেন্দু পত্রী। আজকে শুভঙ্কর নন্দিনীর নন্দিনীর একটি নন্দিনীর একটি সংলাপ একটু পড়ে শোনাই। শাড়ি, আচ্ছা শাড়ি শাড়ি বলছি। শাড়িটা আসলে খুব নেগেটিভ কবিতা, তো শাড়িটা আমি একটু পরে বলছি, শেষ করি শাড়ি দিয়ে বরং। কথোপকথনের নন্দিনীর সংলাপ। তোমার চিঠি আজ বিকেলে 4টে নাগাদ পেলাম। দেরি হলেও জবাব দিলে সপ্তকোটি সেলাম। আমার জন্য কান্নাকাটি, মনকে পাথর বানাও। চারুলতা আসছে আবার, দেখবে কিনা জানাও। কখন কোথায় দেখা হচ্ছে লেখনি এক ফোঁটাও। পিঠে পড়ি ডানা দিলে এবার হাওয়ায় ছোটাও। আবার কি সেই রেস্টুরেন্ট, শীতাংশু যার মালিক, রূপলি দান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক। রূপলি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক। শুভঙ্কর নন্দিনীর কথোপকথন আমাদের সকলের মনে এমন ভাবে জায়গা করে নিয়েছে, অসাধারণ। আচ্ছা, মেঘ বলতে আপত্তি নেই, জয় গোস্বামী শোনাচ্ছি। সময় তো প্রায় শেষের দিকে। মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14 মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়,
সারা দুপুর কাহা তোকার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোৎ চুরি হয়। হ্যাঁ, জোৎ চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুঁটি পেলেই জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল, ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ফুল। এই এখানে না, ওখানে, এইটা না, ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরেই, মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্যেশ কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়? থাম, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই, স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের উপর, ফুল পিসিমার বাড়ি। জয় গোস্বামীর এই প্রেমের কবিতা, বিশেষ করে অনেকগুলো কবিতাই আছে যেগুলো শুনলে পরে মন ভালো হয়ে যায়, ছেলেবেলার কথা মনে পড়ে, ভালো লাগে খুব। আচ্ছা, এইবারে আমি একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। জয় গোস্বামীর আরো একটি কবিতা, খুব বিখ্যাত কবিতা, মালতীবালা বালিকা বিদ্যালয়। এবার একটু নেগেটিভ কবিতার দিকে যাই নাকি? গোপাদি কি আছে? আমার মনে হয় গোপাদি নেই। যদি গোপাদি থাকে, তাহলে, যদি থাকতো তাহলে আমি একটা তুই চাই শুনিয়ে দিতে পারতাম, তারপরে আমি নেগেটিভ কবিতাতে যাব। গোপাদি কি আছে? না, গোপাদি নেই। আমি শ্রীজাতর একটা প্রেমের কবিতাই বলছি। আরেকটা কবিতাটার নাম যদিও বসন্ত, কিন্তু যেহেতু এটা প্রেমের কবিতা এবং সমকালীন কবিতা, সেই জন্য এটা বলছি। বয়স দিচ্ছে পিছিয়ে পড়ার ডাক, সময় রাখছে চোখের সামনে স্ক্রিন। ফাল্গুন তবে টানা পড়েনি থাক, শাখে শাখে ডাকে ভার্চুয়ালের দিন। আমাকে বরং প্রান্তিক বলে ভেবো, বসন্ত আর সামলাতে পারছি না। মাঝে মাঝে শুধু আর চোখে দেখে নেব আমার স্ট্যাটাস শেয়ার করছো কিনা। গন্ধ আমাকে আলাপ করতে শেখায়, হাওয়া ডেকে বলে আছো নাকি এফবিতে। তবু পারিনি পিছল সময় রেখায় প্রতি মুহূর্তে আপলোড করে যেতে। যদিও এখানে ভালোই লাগছে বেশ, কৃষ্ণচূড়ায় ভরে গেছে চারপাশ, মুখের আড়ালে লুকিয়ে রেখেছি ফেস, বুকের ভেতর বসন্ত 12 মাস। আমাদের সকলের বুকের ভেতরেই যেন এইভাবে বসন্ত 12 মাস থাকে। তাহলে অন্তত মালতীবালা বালিকা বিদ্যালয়ের মতন কবিতা, যদিও সেই কবিতা সৃষ্টি হয়েছিল বলে আজ ইতিহাস হয়ে গেছে, কিন্তু আমরা চাই না মালতীবালা বালিকা বিদ্যালয়ের নায়িকার মতন
আরেকটি মেয়ের জীবনী লেখা হোক। চলে আসছি একটু নেগেটিভ কবিতাতে। মালতীবালা বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো। বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলে গুঞ্জে তবু ফুটেছে মন জোরে। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে। মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। হাত জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন। বেণীমাধব আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। এই কবিতা আসলে কিছু কিছু কবিতা হয় যে কবিতার পর আর কথা বলতে ভালো লাগে না। তো এই কবিতাটিও সেরকম একটি কবিতা। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি গোপাদি এসছে। গোপাদি, গোপাদি তোমার জন্য তাহলে আমার একটা তুই চাই এই কবিতাটা আমি একটু পড়ে শোনাই। এই কবিতাটি সম্পর্কে আগে বলে নি। আমার একটা তুই চাই, এটা অনেকেই এখনো জানেন, অনেকেই এখনো জানেন যে এটা কবি শ্রীজাতর লেখা, কিন্তু আদতেই এটা কবি শ্রীজাতর লেখা নয়। এবং এই কবিতাটি কে যে লিখেছেন এখনো পর্যন্ত সেটা অজ্ঞাতই রয়ে গেছে। তার ফলে আমরা জানি না যেহেতু যে এটা কে লিখেছেন, সেই জন্য আমরা মানে আমি আমি শুধুই কবিতাটির নামই বলছি এবং লেখক বা লেখিকা এখনো পর্যন্ত অজানা, বলা যেতে পারে অনামিকা, কবি অনামিকা। আমি একটা তুই চাই।
আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকোনো শব্দ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটা তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে নেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার আমার হতাশা। সবগুলো ঝাড়ুদারের মতন কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি বলতো। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। কি রুচিরা, আগুন জ্বলছে, আচ্ছা, মালতী লতা বালিকা বিদ্যালয়। গোপাদি কি লিখেছে আমি বুঝতে পারলাম না, আমাকে খুব জোরে বললো শ্রীজাত, এটা মানে আমি বুঝতে পারলাম না। যাই হোক, এটা শ্রীজাতর কবিতা নয়, এবং শ্রীজাতই এটা ফেসবুকে ওর একটা লিঙ্কও আছে, সেখানে উনি শেয়ারও করেছেন যে এই কবিতাটি দয়া করে কেউ বলবেন না যে এটি আমার লেখা, এটি আদতেই আমার লেখা নয়। এবং উনি এটা বলেও ছিলেন যে যারই লেখা হোক, প্লিজ তিনি অন্তত এসে একবারটি আমাকে মানে একবারটি তিনি এসে বলুন যে এটা তার কবিতা। আচ্ছা, এবার এই যে আমি একটা তুই চাই, ওখান থেকেই একটা কবিতা, ওর সাথে লিঙ্কড একটা কবিতা আমার পড়তে খুব ইচ্ছে করছে, রুদ্র গোস্বামীর কেউ একটা তো চাই। এই কবিতাটা পড়বার পরে আমি আমার শেষ কবিতা পড়বো, শাড়ি। কেউ একটা তো চাই, টিপ সরে গেলে আয়নার মতো বলবে, টিপ বাঁকা পড়েছ। চোখের কাজল লেপটে গেলে ধরিয়ে দেবে। কেউ একটা তো চাই, পিছু ডাকবে, বলবে সাবধানে যেও। কেউ একটা তো চাই, ঘড়ির কাঁটার মতো কাছে থাকবে, অভিমান দেখলেই বলবে, সবুজ পাতা, তোমাকে ভালোবাসি। কেউ একটা তো চাই, ভুলগুলোকে শুধুই বকবে না, কাছে টেনে বলবে, বোকা মেয়েটা, আর কিছু ভালো রাখা যত্ন নিও। কেউ একটা তো চাই, খোলা জানালার মতো আমাকে আকাশ দেখাবে, বলবে এখানে ঠিকানা রেখে তুমি পাখি হয়ে যাও। কেউ একটা তো চাই, হাওয়ার শিশির মতো কানে এসে বলবে, আমাকে ছাড়া আর কারো প্রেমে পড়তে নেই। কেউ একটা তো চাই, শাসন করবে আমার খুচরো বিষাদ, আর আমাকে আমাকে লুটতে আসা ডাকাত স্মৃতি। কেউ একটা তো চাই, গ্রীষ্মে বিছিয়ে রাখবে বুকে শীতল পাটি, বলবে এই বুকের মধ্যে তোমাকে বসতে দিলাম। কেউ একটা তো চাই, কাছে থাকবে তুমি, বললেই যেমন দু ঠোঁটে দু ঠোঁট মিশে। কেউ তো একটা চাই, কিছুটা সে তার মতো থাক, কিছুটা আমার মতো হবে। এই যে কিছুটা সে তার মতো থাক আর কিছুটা আমার মতো, এই হওয়া, এই রকম হতে গেলে ওই যে পরস্পর কবিতাটি যারা শুনেছেন, জগন্নাথ চক্রবর্তীর লেখা,
তোমার জন্য আমি দায়ী, আমার জন্য তুমি, আগে ওরকমটি হতে হবে, না হলে বড় মুশকিল। আচ্ছা, আমি এবার আমার একদম শেষ কবিতাতে চলে আসবো। তার আগে আমি এই গ্রুপের যারা মানে উম, রয়েছেন রাজাদা এবং সঞ্চয়িতাদি, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আহ, খুব ভালো লাগলো আমার এখানে এসে। আহ, একটু ভিউয়ার্স বেশি হলে আরেকটু ভালো লাগতো। আমার অনেক বন্ধুরা আমাকে মেসেজ করেছে, দেখলাম ওরা ঢুকতে পারেনি, কারণ এটা বোধহয় ক্লোজড গ্রুপ। যাই হোক, উম, যারা ছিলেন সাথে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি আমার শেষ কবিতা নিয়ে মানে শেষ কবিতা বলে আমি আমার এই অনুষ্ঠানটি শেষ করব, কারণ এই সারি কবিতাটার পরে আর অন্য কবিতা বলা সম্ভব হয়ে ওঠে না আর কি, আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায়। তো সারি কবিতাটি আমি বলছি। কবি সুবোধ সরকার। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে ৩টি ময়ূর, যেন ৩ দিক থেকে ছুটে আসা শোক। তেজপাতার রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা ৩টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল ১২ ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ৬তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। ১৯ বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ছটকায় খুলে নিল ৩জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও! পেছনে ৩জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। আমি রুচিরা, পুরো অনুষ্ঠানটাতে ছিলিস, খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ সকলকে। আজকের অনুষ্ঠানটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।